নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শহরে টোটো নিয়ন্ত্রণ ও ফুটপাত দখল মুক্ত করার বিষয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। এদিকে সংকীর্ণ রাস্তা ও টোটোর বারবারন্তে নাজেহাল সাধারণ মানুষ। বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগে ওদলাবাড়ি মানাবাড়ি সংলগ্ন গ্রামগুলি। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে গিয়ে রাজনৈতিক পরিবর্তনের শিকার হয় সে। অবশেষে মায়ের কাছে ফিরে আসলো ময়ূক। ঠাকুরের নাম জপ করেই কেটেছে দিন। ছেলে নেপাল থেকে ঘরে ফেরায় পিতৃপক্ষ শুরুর আগেই উৎসবের আমেজ ভট্টাচার্য পরিবারে। জলপাইগুড়ি শহর লাগোয়া গোমস্থপাড়ার বাসিন্দা এই ভট্টাচার্য পরিবার। ছেলে ময়ূক উচ্চশিক্ষা নিচ্ছে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে প্রতিবেশী দেশ নেপাল থেকে। নির্দ্বিধায় সহপাঠীদের সঙ্গে পাড়ি দেয় পশুপতিনাথের উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন শীর্ষক সেমিনারে অংশ নিয়ে নিজেদের সমৃদ্ধ করতে। এরই মধ্যে নেপালে শুরু হয় রাজনৈতিক পরিবর্তনের তীব্র আন্দোলন, যা কিনা আজ বিশ্ববাসীর নজরে। সেই অশান্ত নেপালে আটকে পড়েছিল ময়ূক সহ অন্যান্যরা। বললাম কি আপনার নাম? ময়ূক ভট্টাচার্য। ময়ূক ভট্টাচার্য। বললাম আপনি কোথায় গিয়েছিলেন? নেপালে? নেপালে, হ্যাঁ, কাঠমান্ডুতে। তো কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, সঙ্গে সঙ্গে অ্যাডোরেবল, ফানি, এভরিথিং অ্যাকচুয়ালি। সেখানকার অভিজ্ঞতাটা কেমন? কি ধরনের অভিজ্ঞতা বলতে আমরা অ্যাকচুয়ালি ক্লাইমেট মানে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব এই বিষয়ে একটা সেমিনারে ইন্টারন্যাশনাল কংগ্রেসে নেপালের কাঠমান্ডুতে সেন্ট্রাল কলেজে পার্টিসিপেট করতে গিয়েছিলাম নিজেদের রিসার্চ প্রেজেন্ট করতে। তো আমরা 5 তারিখে সেখানে যাই। 6 থেকে 8 পর্যন্ত সেমিনার ছিল। তো হ্যাঁ, 6 থেকে 8 পর্যন্ত সেমিনার ছিল। তো 7 তারিখ পর্যন্ত সেমিনার ঠিকঠাকই হয়। 8 তারিখে যেহেতু সমস্ত ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেরকম হয় লাস্ট দিন সিটি ট্যুর থাকে, তো আমরা সেই মতো সিটি ট্যুরেই ঘুরতে বেরোই। আমরা নেপাল দরবার স্কোয়ারে, খালি সোশ্যাল মিডিয়া ব্যান ছিল, এটুক আমাদের প্রবলেম হচ্ছিল। আর আমাদের কাছে কোনো আপডেট কিচ্ছু আমরা জানতাম না। চোখের সামনে তো দেখলে একটা নেপালের সরকার পরিবর্তন হলো। হ্যাঁ, কেমন অভিজ্ঞতা? আরে বাপরে। তবে হ্যাঁ, সরকার পরিবর্তন হলো ইন দ্য সেন্স কি পাবলিক বিজয় উৎসব যাকে বলে, আনন্দ যাকে বলে। এই যে ভাঙচুর, এই যে এগুলা কি দেখে? ভাঙচুর মানে আমাদের সকালবেলা হঠাৎ করে দেখি যে চারদিকে ধোঁয়া, একদম আগুনে ঢেকে গেছে, আগুনের ধোঁয়ায় একদম কালো ধোঁয়ায় ঢেকে গেছে। তো হোটেল থেকে তো আমাদের বেরোতেই দিচ্ছে না। তো বললো তোমাদের দেখতে হলে তোমরা ছাদে গিয়ে দেখো। তো তখন আমরা কিছুটা রাস্তায় ছিলাম আর কি। হঠাৎ করে একদল নেপালি ছেলেপেলে এসে বলে বাজ গিয়ে না। বলে কেন? আমরা পশুপতিনাথ মন্দিরের কাছেই ছিলাম। বলে কেন? ওরা মগটা ওখানে অ্যাটাক হয়েছে এবং ওখানে ফায়ারিং হয়েছে। তো ওই জন্য বলে বাজ গিয়ে না। ওরা ভেবেছে আমরা না। দে আর ভেরি অ্যাডোরেবল। নেপাল পাবলিক, অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি আমাদের খুব সেফটিতে, খুব আদরে, খুব যত্নে রেখেছে। কি নাম? ফিরে এসে কেমন লাগলো? ইন্ডিয়াতে ইটস রিলিফ নাও। আর যাবেন? হ্যাঁ, যাবো, অবশ্যই যাবো, কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে। কি নাম বললে তোমার? নামটা? ময়ূক ভট্টাচার্য। আর এদিকে সন্তানের এমন অবস্থার কথা জানতে পেরে কার্যত ভেঙে পড়েছিলেন মা বৈশালী ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি বলেন, কি করে যে সময়গুলো কেটেছে, সূর্য উঠতো আবার রাত হতো শুধু ঠাকুরের নাম নিয়ে। অপেক্ষা করেছি ময়ূক ফিরে আসার। আজ সবার কাছে আমি কৃতজ্ঞ যারা সেই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার নাম বৈশালী ভট্টাচার্য। যে আপনার ছেলে কোথায় গিয়েছিল? আমার ছেলে নেপালে গিয়েছিল, ওদের একটা সেমিনার ছিল ওখানে, সেখানে তার জন্য গিয়েছিল। এই যে পরিস্থিতি, কতটা আপনার চিন্তা ছিল এই যে পরিস্থিতির মধ্যে? আমি প্রচণ্ড ট্রমার মধ্যে ছিলাম। তখনও আমাকে মানে অনেকে প্রশ্ন করেছে কেমন আছো। আমি বললাম যে আমি যে কীরকম আছি আমি সেটা বলতে পারবো না। দিন আমার চলে যাচ্ছে, সূর্য উঠছে, সূর্য চলে যাচ্ছে, রাত হচ্ছে, আর ঠাকুরের নাম জপ করছি, এইভাবেই দিন কাটতো। এই যে ফিরে এসেছে, হ্যাঁ, এখন খুবই আনন্দ লাগছে, ভীষণই শান্তি। মনের মধ্যে একটা যে অস্থিরতা, একটা মানে অসহ্য একটা ট্রমা, সেই ট্রমার থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি
স্থানীয় প্রশাসনকে এর জন্য অশেষ ধন্যবাদ জানাই। আমার আর যারা আমার সহযোগী তাদেরও আমি যথেষ্ট ধন্যবাদ জানাই। আজ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পুলিশ লাইন সভাকক্ষে শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে অসংখ্য মানুষ এসে রক্ত দিয়ে যায়। বর্তমানে ব্লাড ব্যাংকে চলছে রক্তের সংকট, আর এই সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছে জেলা পুলিশ। জেলা পুলিশের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেক মানুষই। আজকের এই রক্তদান শিবিরে অসংখ্য মানুষ ছাড়া বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত মানুষরা এসে রক্ত দেয়। শিবিরটি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। কালেক্ট করতে পেরেছে, যার মধ্যে পুলিশই আছে, জেনারেল পাবলিক আছে। আজকে আমাদের পুলিশ লাইনে আমাদের ট্রাফিক কোতোয়ালি ট্রাফিক গার্ডের মাধ্যমে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করা হচ্ছে। আর এখন আপনারা দেখতে পারে অনেকগুলো লোক এখানে এসে ব্লাড ডোনেট করতে শুরু করেছে। এর মধ্যে আর একটা উল্লেখ্য এরা আছে কি এর মধ্যে মহিলারা এসে প্রথম 3 যে ডোনেট ছিল এরা মহিলা ছিল, উনি অলরেডি ব্লাড ডোনেট করে দিয়েছে। আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি, এই ক্যাম্পটা সারাদিন চলবে, পুলিশ লাইন মধ্যেই আছে। তো আপনারা যে কোনো সময় এসে এখানে ব্লাড ডোনেট করতে পারে। আর এটাই আমাদের যে পূজা আসছে সামনে, এই পূজার জন্য একটা ভালো উপহার হবে। যারা অসুস্থ মানুষ, যার অনেকবার ব্লাড ডেইলি দরকার হয়, তো আমাদের এই হসপিটালে যারা জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে ওখানে ব্লাড সবসময় অ্যাভেলেবল হয়। এই জন্য আপনারা সবাই আসুন এই মেডিকেল ক্যাম্পে পার্টিসিপেট। আরেকটা প্রশ্ন, অলরেডি আমাদের পুরুলিয়ার জন্য স্পেশাল এটা শুরু হয়ে গেছে। আমরা রাস্তাঘাটে এই যে যখন শপিং করতে মানুষ আসে তার সুবিধার জন্য আমরা স্পেশাল ফোর্স ওখানে দিয়েছে, ওরা পেট্রোলিং করছে, বিভিন্ন জায়গাতে আমরা প্যাকেট দিয়েছে। ট্রাফিকের জন্য অলরেডি আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছে কি যারা পূজার সময় কোনো টাউনে বাজারে ঝঞ্ঝাট না হয়, ওই জন্য আমরা অলরেডি অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে, আর যারা নন ক্রিমিনাল পুরানো যারা কেসেস ছিল ওনার উপরে আমরা ট্র্যাক রাখছি। তো সেভাবে আমাদের সব দিকে আমরা প্রস্তুত আছে। আর অলরেডি পূজার পারমিশনটা মোস্ট অফ দ্য হয়ে গেছে, লোক প্রস্তুতি চলছে। আমরা ওটাই ভিজিট করছে, বিভিন্ন পূজা পান্ডাল আমাদের সিনিয়র অফিসাররা গিয়ে ভিজিট করছে। তার মধ্যে এন্ট্রি এক্সিট এরা আমরা ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট এইসব জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে, যেটার জন্য আমরা পূজার সময় আর ভালো করে অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো, আর সবাই জন্য পূজা ভালো করে আনন্দ নিতে পারবো। অতিরিক্ত কি সিসিটিভি লাগানো হচ্ছে? হবে নিশ্চয়ই। আমরা আমাদের তো অলরেডি সিসিটিভিটা আছে, যেখানে বড় পূজা কমিটি আছে ওনাদেরকে আমরা বলেছি, ওরা পূজার কমিটি আশেপাশে এরিয়াতে সিসিটিভি লাগাবে। আর আমরাই চেষ্টা করবো আর বেশি সিসিটিভি লাগিয়ে এইসব কন্ট্রোল করবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ছাত্রীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানালো জলপাইগুড়ির আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। শনিবার কলেজ গেটে ও ক্যাম্পাসে প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা নেই, সিসিটিভি ক্যামেরারও ঘাটতি রয়েছে। কলেজ ক্যাম্পাসে ঘটনাস্থলের পাশেই অন্য একটি ছাত্র সংগঠনের অফিস রয়েছে, সেখানে কি করে এমন ঘটনা ঘটলো? পাশাপাশি প্রশ্ন তোলা হয়, কেন বারবার ছাত্রছাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় চত্বরে? আন্দোলনকারীরা মৃত ছাত্রের মৃত্যুর সঠিক তদন্তর দাবি জানান। প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে এবং ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানোর জন্য সেটার প্রতিবাদ তারা করেছিল রাজ্যে। এই ঘটনার পরেও তারা প্রতিবাদ করবে এবং কালকে এসএফআই ইউনিটের যে ইউনিয়ন রুম রয়েছে কমলাপুর ইউনিভার্সিটিতে, সেই ইউনিয়ন রুমের সামনে একটি মেয়েকে মেরে তারপরে উপরে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল আমরা জানতে পারি যে যাদবপুর ইউনিভার্সিটিতে একটি রহস্যজনক মৃত্যু খবরের মাধ্যমে সেটা আমরা জানতে পারি, একটি বোনের রহস্যজনক মৃত্যু, যেটি এটাও জানতে পারি যে যেখানে ঘটনাটি ঘটেছে তার কিছু সামনেই এসএফআই ইউনিয়ন রুম ছিল। তো এই ঘটনাটিকে তীব্র ধিক্কার জানাই আমরা, এবং যে যাদবপুরে বারবার এই মৃত্যুর ঘটনাটি ঘটছে, এর আগেও আমরা দেখতে পেরেছিলাম যে স্বপ্নদ্বীপের যে মৃত্যুটি হয়েছে, তারপরে তৃণমূল ছাত্র পরিষদ সেটির জন্য আন্দোলন করেছিল এবং বলেছিল যে যাদবপুর ইউনিভার্সিটিকে সিসিটিভির আয়ত্তে আনতে হবে। সেটার প্রতিবাদ এসএফআই এবং বাম অতিবাম করেছিল, কারণ যাদবপুর ইউনিভার্সিটি এসএফআই এবং বাম অতিবামের নেশার আতুরঘর, সেটা তাদের নষ্ট হয়ে যাবে, সেটার জন্য তারা সিসিটিভির বিরোধিতা করেছিল, যাতে সিসিটিভি না লাগানো হোক। এটার বিরুদ্ধে আজ আমরা গর্জে উঠেছি এবং এসি কলেজে আমরা প্রত্যেকটি স্টুডেন্টের সাথে কথা বললাম, এই বিষয়টি জানালাম। স্টুডেন্টরা সেটা তীব্র নিন্দা করেছে এবং আমরা কালো ব্যাচ পরে সেটির বিরোধিতা করলাম এবং সেই বোনটির আত্মার শান্তি কামনার জন্য আমরা স্মরণ করলাম তাকে।
জলপাইগুড়ি শহরে টোটো ও ফুটপাত দখল নিয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। আসন্ন দুর্গাপুজোর আগে জলপাইগুড়ি পুরসভা টোটো নিয়ন্ত্রণ বা ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, কারো পেটের ভাতে আঘাত করতে চাই না। পুরসভা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, তাই পুজোর পরেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে শহরের বর্তমান পরিস্থিতি অন্য ছবি বলছে। যানজটে অতিষ্ঠ জলপাইগুড়িবাসী। অভিযোগ, শহরের পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫,০০০ টোটোকে শহরে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা কার্যকর হয়নি এখনো। বরং এখন শহরে ১৫ থেকে ১৬,০০০ টোটো চলাচল করছে বলে দাবি অনেকের। সংকীর্ণ রাস্তায় টোটোর বাড়বাড়ন্তে নাজেহাল সাধারণ মানুষ। এদিকে পুরসভার ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষিস সরকার। তিনি বলেন, পুজোর আগে আমরাও চাই না কারো রুজি রোজগারে আঘাত লাগুক, কিন্তু এখনো পর্যন্ত পুরসভা কোনো কার্যকরী সিদ্ধান্তই নিতে পারেনি। যানজট সমস্যায় তারা পুরোপুরি ব্যর্থ। শুধু তাই নয়, বারবার পার্কিং জোন ও হকার কর্নার তৈরির কথা বললেও আজ পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি, সবটাই মুখের কথা। ফলে প্রশ্ন উঠছে, কবে আসবে সেই বলিষ্ঠ সিদ্ধান্ত? কবে মুক্তি মিলবে জলপাইগুড়িবাসীর যানজট সমস্যার? পুজোর পর টোটো নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ এবং তারপরে আপনার এই যে রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন তাদেরও পুজোর পরে আমরা কিন্তু সেই ব্যাপারেও কিন্তু পৌরসভা পুজোর আগে কারোর পেটের ভাতে আঘাত করতে চায় না, কারণ আমরা পৌরসভা মানবিক। এটা তো নতুন কিছু নয়। পৌরসভা যে সিদ্ধান্ত নেয়, কোনো সিদ্ধান্তই বেশিরভাগ সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারে না। ওরা দেখবেন যখন সিদ্ধান্ত নেয় তার আগেই অজুহাতটা কি হবে সেটা ঠিক করে। কথায় বলে যে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, সেরকমই জলপাইগুড়ি পৌরসভার হচ্ছে ১২ মাসে ২৪টা অজুহাত। ওরা ১৫ দিন পর পর ওরা একটা অজুহাত খাড়া করে, ফলে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কোনোদিনই ওরা কার্যকর করতে পারে না। ধরুন হচ্ছে যানজট সমস্যা, কিংবা হচ্ছে পার্কিং জোন, কিংবা হকার্স কর্নার, বারে বারে সিদ্ধান্ত হয়েছে। আমরুত প্রকল্প বারে বারে ওই তারিখের পর তারিখ চলেই যাচ্ছে। ফলে কয়েকদিন আগেও পৌরসভায় টোটো নিয়ে মিটিং হয়, হকার্সদের নিয়ে মিটিং হয়, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে ৮ তারিখে আবার মিটিং হবে। সেখানে বিভিন্ন টোটো চালক ইউনিয়ন তাদেরকে হচ্ছে পরিকল্পনা করে সেখানে যেতে বলা হয়, কিন্তু দেখা যায় যে ৮ তারিখ সেই মিটিং হলো না। একই রকমভাবে এর আগে প্রায় ৭-৮ বছর ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে। ফলে পৌরসভা জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা সমাধানে আন্তরিক নয়, কোনোদিনই আন্তরিক নয়। একটা বাতলাবাজ পৌরসভা জলপাইগুড়ি পৌরসভায় চলছে। কথা বড় বড় বলছে, কিন্তু কোনো কাজ তারা করছে না। আমরাও চাই না যে পুজোর আগে টোটো চালকদের ওপর বা হকার্সদের ওপর, তাদের রুজি রুটির ওপর আঘাত আসুক, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা যেভাবে পরিকল্পনাহীনভাবে চলছে তার একটা বিহিত হওয়া দরকার, এবং হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা করেই নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েই এবং সেই সিদ্ধান্ত কার্যকর করবার মধ্যে দিয়ে একদিকে যানজট সমস্যার সমাধান, একদিকে হকারদের সমস্যার সমাধান, একদিকে পার্কিং জোন, এবং সমস্তটা নিয়ে এবং পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেওয়া দরকার, যাতে যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদেরও যাতে কোনো সমস্যা না হয়, এবং হচ্ছে মানুষের হাঁটা চলা, মানুষের যে স্বাচ্ছন্দ্যবোধ রাস্তায় চলতে, সেটাও যাতে বজায় থাকে, এটা হচ্ছে করা দরকার বলে আমরা মনে করছি। পুজোর আগে বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা সংস্কারে তৎপর হলো পুর কর্তৃপক্ষ। রাস্তা সংস্কারে ওয়ার্ড পিছু ব্যয় করা হবে ৪ লক্ষ টাকা করে। এছাড়া ওয়ার্ডগুলিতে পরিকাঠামোগত উন্নয়নে ৫.৫ কোটি টাকা খরচ করবে পুরসভা। সব মিলিয়ে পুজোর আগে পরে শহরের পুরো এলাকায় ৭ কোটি টাকার কাজ নিয়ে তৎপরতা শুরু হলো পুরসভার অন্দরে। পুজোর আগে ওয়ার্ডে রাস্তা সংস্কারে পর্যাপ্ত সময় কোথায়, প্রশ্ন বিরোধী পুর প্রতিনিধির। বোর্ড মিটিং হওয়ার পরই বিভিন্ন কাজের প্রক্রিয়ায় তৎপরতা শুরু করলো পুর কর্তৃপক্ষ। পুরো এলাকার 25টি ওয়ার্ডে রাস্তার সংস্কার কাজের জন্য মোট ১.৫ কোটি টাকা খরচ করা হবে। এই কাজ শেষ করা হবে পুজোর আগেই। কোনো পুজো মণ্ডপের সামনে রাস্তা বেহাল হয়ে থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে সেই রাস্তার সংস্কার করা হবে। দীর্ঘ সময় ধরেই শহরের একাংশের রাস্তা বেহাল। বর্ষার মরশুমে যাতায়াত যন্ত্রণার শিকার হন অনেকেই। পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহরবাসীর একাংশ। পুজোর আগে সেই ক্ষোভের ক্ষতেই মলম দিতে চলেছে পুর কর্তৃপক্ষ। বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বুঝে সংস্কারের জন্য ৪ লক্ষ টাকার কাজ করতে পারবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পুর প্রতিনিধি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কংক্রিটের রাস্তা নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানিয়েছে পুরসভা।
এ কাজে বরাদ্দ হয়েছে কম বেশি 5.5 কোটি টাকা। তবে এই কাজ করা হবে পুজোর পরে। পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েও বিরোধী পুর প্রতিনিধি তথা কংগ্রেস নেতা অমলান মুন্সি বলেন, মাসখানেক আগে মিটিং করে এই সিদ্ধান্ত নিলে ভালো হতো। এখন সময় কম থাকায় কাজ সম্পূর্ণ হওয়া নিয়েও প্রশ্ন থাকছে। এই পুজোতেও রাস্তার সমস্যা পুরোপুরি মিটবে না। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সব কাজ করা হবে। সংস্কারের কাজগুলি পুজোর আগেই মিটিয়ে ফেলা হবে। উন্নয়নমূলক কাজগুলি পুজোর পরে ধরা হবে। শহরবাসীর সমস্যা সমাধানে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সিদ্ধান্ত অনুযায়ী 4 লক্ষ টাকা করে প্রতিটা ওয়ার্ডে রিপেয়ারিং এর কাজ করা হচ্ছে। এর বাদেও কিছুটা পুজো মণ্ডপের সামনে রাস্তাগুলো আমরা করব, প্রায় আনুমানিক 1.5 কোটি টাকার এখানে কাজ হবে। এবং এর বাদেও আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 5.5 কোটি টাকার টেন্ডার আজকে আমরা করছি। তাতে 5.5 কোটি টাকা এদিকে 1.5 কোটি টাকা। মোট কত টাকার কাজ হবে? তাহলে ওইগুলো আপনার 7 কোটি টাকার কাজের পুজোর আগে কাজ। সব কি রাস্তাঘাট নিয়ে হবে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজগুলো রয়েছে, যেগুলো সিসিপাতের কাজ, সেগুলো ওয়ার্ডের ভেতরে কিছু কিছু জায়গায় সেখানে কাজ রয়েছে। আর যেটা 1.5 কোটি টাকা বললাম সেটা পুজোর আগে সেই কাজগুলো হবে। আর বাকি 5.5 কোটি টাকার কাজ পুজোর পরে হবে। তাহলে এবার কি পুজোতে এবার ওয়ার্ডবাসী ভালোই পাচ্ছে? আমরা চেষ্টা করছি, বারবার আমাদের তরফ থেকে বলা হয়েছিল যে পুজোর আগে আমরা কাজগুলো করব। আমরা সেই চেষ্টা করছি। 5.5 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, 1.5 কোটি টাকা পুজোর আগে প্রারম্ভিক রিপেয়ারিংয়ের কাজ। পুজোর আগে লাইসেন্সবিহীন বাজির দোকানে অভিযান জলপাইগুড়ি পুলিশের। বাজেয়াপ্ত করা হলো বেশ কিছু বাজি। যদিও সংশ্লিষ্ট ব্যবসায়ীর দাবি সেগুলি নিষিদ্ধ কোনো শব্দবাজি নয়, সেগুলো ছিল গ্রিন ক্র্যাকার্স। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের একটি টিম শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় একটি বাজির দোকানে চলে অভিযান। বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলেন, 2022 সাল থেকে নতুন করে আর বাজির লাইসেন্স দেওয়া হচ্ছে না। আর যেসব বাজি দোকানে রাখা হয়েছে সবটাই গ্রিন ক্র্যাকার্স। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে। দীর্ঘ 30 বছর পুরনো আমরা বাজির ব্যবসায়ী। আমাদের দোকান ছিল আগে ভেতরে, তারপর এখানে আমরা দোকানদারি করছি প্রায় 14 বছর ধরে এই জায়গাটাতে। এবার 2021-এর পরে, মানে সরকারের থেকে কোভিডের পরের থেকে সরকারের থেকে কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। টোটাল লাইসেন্সের ব্যাপারটাই বন্ধ আছে। তো তারপরে আজকে কি হলো? আজকে কারা এসেছিল, কি জিনিসগুলো রাখা মানে আপনাদের দোকানে? আমাদের এখন গ্রিন ক্র্যাকার্স ছাড়া কোনো বাজি মানে বিক্রি করা যাবে না। আজকে কি কি নিয়ে গেল পুলিশ? আজকে প্রচুর আইটেম ছিল, আমি তো বুঝিও নাই ভালো করে। চরকি ছিল, তুবড়ি ছিল, তারাবাতি ছিল। আর শব্দবাজি ছিল না, শব্দবাজি ছিল। আমি শব্দবাজি বিক্রি করি। সেগুলো কি বাজে? সেগুলো বাজেয়াপ্ত করি। সেগুলো কি নিষেধ ছিল রাখা? হ্যাঁ, মানে যেহেতু লাইসেন্স নেই, তো লাইসেন্স রিনিউ হয়নি আমাদের এখন। এর আগেও তো আপনাদের করে রেখেছি লাইসেন্স, পার্মানেন্ট লাইসেন্স। আর এই জায়গার আমার পার্মানেন্ট লাইসেন্স 2022 অব্দি আছে, 2021 অব্দি আছে। 21-এর পরের থেকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি পার্মানেন্ট। তো 2023 থেকে আবার শুরু হয়েছে লাইসেন্স দেওয়া। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় লাইসেন্স দিয়েছে। আমরাও অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্স। আমাদেরটা রিজেক্টও হয়নি, অ্যাপ্রুভও হয়নি, মানে পেন্ডিং আছে। পুলিশ কি বলে? পুলিশ প্রশাসন বলছে যে যেহেতু লাইসেন্স নেই আমাদের, এখন কারেন্ট লাইসেন্স নেই, সেই জন্য রাখা যাবে না দোকান। নিয়ে গেল। তো মহালয়ের আগে কি কোনো সম্ভাবনা রয়েছে? মহালয়ের আগে এখন আমরা কালকে ডিএম অফিসে যাব, যে আমাদের যদি লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমরা ব্যবসা করে খেতে পারবো। আর না হলে পরে প্রশাসনের তরফ থেকে একটা মেলারও আয়োজন করা হয়েছে, ওখানে আমরা বিক্রি করতে পারি। এমনি কি কি বাজি রাখা যাবে, কি কি রাখা যাবে না? গ্রিন ক্র্যাকার্স যে কোনো কিছু রাখা যাবে। গ্রিন ফায়ারওয়ার্কস যেটা বেরিয়াম ফ্রি, যেগুলো আজকে নিয়ে লেড গেছে, ফ্রি, বেরিয়াম ফ্রি, ওগুলো সব রাখা যাবে। যেগুলো আজকে নিয়ে গেছে সেগুলো কি গ্রিন ক্র্যাকার্স হ্যাঁ, বাইরে ছিল? ওগুলো প্রত্যেকটি গ্রিন ক্র্যাকার্সই ছিল, কিন্তু যেহেতু আমাদের লাইসেন্স এখনো রিনিউ হয়নি, পেন্ডিং আছে, মানে আমাদের লাইসেন্স সেই জন্য নিয়ে গেছে। কি নাম আপনার? মনীশ কুমার আগরওয়াল। রামশাই এলাকায় এক বাড়ির ড্রেন থেকে উদ্ধার হলো প্রায় 12 ফুট দীর্ঘ এক বিশাল আকৃতির কিং কোবরা। শনিবার সকালে এই বিরল সাপটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়াতেই ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে পরিবেশ প্রেমী ও সাপ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে ধরে ফেলে। বিশেষজ্ঞদের অনুমান, দৈর্ঘ্যে সাপটির মাপ 12 ফুটেরও বেশি।
স্থানীয়দের মতে মাঝে মধ্যেই এই অঞ্চলে বিশাল আকৃতির সাপের দেখা মেলে। বিশেষত বর্ষার সময়ে বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে এ ধরনের ঘটনা ঘটে থাকে। উদ্ধারকারীরা জানান, কিংকোবরা সাধারণত মানুষের ওপর হঠাৎ আক্রমণ করে না, বরং নিজেদের নিরাপত্তার জন্যই আক্রমণাত্মক ভঙ্গি নেয়। উদ্ধারের পর সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বিরল প্রজাতির এই সাপ দেখে অনেকেই বিস্মিত হন। প্রকৃতিপ্রেমীদের মতে বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলোতে মানুষ প্রাণীর সহাবস্থান বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সাপটা ঘটেছে। পাখি নিয়ে রামসাই নিউ লাইন এলাকায় কর্ণ ছেত্রীর বাড়ি থেকে একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হয়। তো প্রথমে তারা বাড়িতে কাজ করতে গিয়ে সেই সাপটি দেখতে পায় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের তরফ থেকে আমাদের কাছে খবর আসে, আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং কর্ণ ছেত্রীর বাড়ি থেকে আমরা সেই কিংকোবরা সাপটিকে উদ্ধার করি। এটা অনুমানিক 12 ফিটের উপরেই হবে। হ্যাঁ, সাপটি সুস্থ আছে, তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, আমরা পিপিএস ময়নাগুড়ি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। পুজোর আগে শহরকে বাড়তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নামানো হলো 5টি ট্রাক্টর। জিরো গার্বেজ এই টার্গেট নিয়েই চলছে বর্তমান তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর বোর্ড। সেই লক্ষ্যে একাধিক অত্যাধুনিক গাড়ি ব্যবহার করা হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তারপরেও যাতে শহরকে আরো ঝাঁ চকচকে রাখা যায়, সেই লক্ষ্যে 5টি আরো নতুন ট্রাক্টর নামানো হলো শহর শিলিগুড়িতে। এই নতুন ট্রাক্টরগুলির সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে সহ অন্যান্যরা। মেয়র গৌতম দেব জানান, 55,75,000 টাকা ব্যয়ে এই ট্রাক্টরগুলি কেনা হয়েছে। মূলত পুজোর আগে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই তাদের এই উদ্যোগ। আমাদের জঞ্জাল অপসারণের জন্য আমাদের এই ট্রাক্টরগুলো খুব দরকার ছিল। এই ট্রাক্টরের সাথে আমরা এই ট্রাক্টরটা যে প্যাকেটগুলো নিয়ে যাবে সেগুলো 20টা আমরা কিনে রেখেছিলাম, কিন্তু ট্র্যাক্টরটা না পাওয়াতে অসুবিধা হচ্ছিল। আমরা মহেন্দ্র কোম্পানি ট্র্যাক্টর কিনেছি, 3 বছরের অ্যানুয়াল মেনটেন্যান্স আছে। 5টা ট্র্যাক্টরের জন্য প্রত্যেকটার দাম হচ্ছে 11,15,000 টাকা, মোট 55,75,000 টাকা দিয়ে আমরা এই ট্র্যাক্টরগুলো কিনেছি। এবং এর সাথে আমাদের জঞ্জাল অপারেশনের যে বড় কী বলে প্যাকেট হাইড্রোলিক ট্রলি আমাদের আছে, এবং এটা আজকে থেকে কাজ শুরু করবে এবং তাতে পুজোর আগে আমাদের জঞ্জাল অপারেশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধা। নেপালে কমিউনিস্ট সরকারের পতন এবং এই ঘটনা থেকে শিক্ষা নেবার পরামর্শ খোদ বামপন্থী বিমা সংগঠনের নেতৃত্বের। পশ্চিমবঙ্গে ভেঙে পড়া আইন শৃঙ্খলা সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামীতে আন্দোলনের রণকৌশল ঠিক করতে বিমা কর্মচারীদের সংগঠন এআই এর 69তম সম্মেলন। আমরা এই সম্মেলন থেকে একদিকে যেমন ভারতীয় জীবন বীমা নিগমের কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দ্বারা শ্রমজীবী মানুষের ওপর প্রতিদিন যেভাবে নিপীড়ন নামিয়ে আনছে তার বিরুদ্ধে আগামী দিনের আন্দোলনের কৌশল ঠিক করব।
এই রাজ্যের কি অবস্থা সেটি আরজিকর মেডিকেল কলেজের ঘটনা থেকেই স্পষ্ট। এদিন বামপন্থী সংগঠনের জাতীয় নেতৃত্ব হবার পরেও কমিউনিস্ট জোট পরিচালিত সদ্য গদি ছাড়তে বাধ্য হওয়া নেপালের সরকারের উদাহরণ তুলে ধরে সারা ভারত বীমা কর্মচারী সংগঠনের মুখ্য নেতা রাজীব নিগম বলেন, নেপালের পরিণতি থেকে এই রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা নেওয়া উচিত। এর পরেও যেন সাধারণ মানুষের দাবি অভিযোগকে অবহেলা না করে। ये भारतीय जीवन बीमा निगम के अंदर जो कर्मचारियों का सबसे बड़ा संगठन है ऑल इंडिया इंश्योरेंस एम्प्लॉइज एसोसिएशन, उसकी मंडलीय इकाई है DIA जलपाईगुड़ी, उसका ये वार्षिक सम्मेलन हो रहा है। और इस सम्मेलन के माध्यम से हम जो चुनौतियां भारतीय जीवन बीमा निगम के सामने हैं, जो चुनौतियां समाज के सामने हैं सरकार की नीतियों के रूप में, चाहे वो राज्य की सरकार हो चाहे केंद्र सरकार, उन नीतियों के खिलाफ कैसे हम संघर्ष करें और कौन कौन सी नीतियां हमको कमजोर कर रही हैं, किसके खिलाफ हमको लड़ना है, उस पर यहाँ पर आज चर्चा होगी। आज का मुद्दा क्या होगा? जो मुद्दा हमारा है वो कि भारत के बीमा बाजार में जिस तरीके की सरकार के द्वारा IRDA के माध्यम से कोशिश हो रही है कि वो IRDA के माध्यम से भारत में जो निजी बीमा कंपनियां हैं उनको मजबूत करें, और उसके साथ साथ जो सरकार की नीतियों के चलते महंगाई बढ़ रही, बेरोजगारी बढ़ रही, इसके चलते लोग बचत नहीं कर पा रहे हैं, उनके खिलाफ हम कैसे स्ट्रगल करें और कैसे उन नीतियों को परास्त करें, उसके खिलाफ हम यहाँ पर चर्चा करेंगे। और यहाँ पर यह भी चर्चा करेंगे कि किस तरीके से अपनी नीतियों को लागू करने में सरकारें जनता को धर्म में, जाति में, भाषा में लड़ाने का कोशिश कर रही हैं। हम देश की एकता के लिए, कर्मचारियों की एकता के लिए काम करेंगे और उस एकता के माध्यम से इन सरकारों की नीतियों को परास्त करने का। नेपाल का मुद्दा लेकर अब क्या बोलेंगे? नेपाल के मुद्दे से हमको ये सीख लेनी होगी कि किसी भी देश के अंदर राजनीतिक वर्ग या सत्ता नशीन ताकतें अगर सिर्फ अपने लिए काम करेंगी, कुछ चुनिंदा कॉरपोरेट के लिए काम करेंगी, अपने परिवारों के लिए काम करेंगे, तो निश्चित तौर पर जनता उद्वेलित होगी। और वहाँ के यूथ ने ये किया वो अनडेमोक्रेटिक काम कभी भी सही नहीं कहा जा सकता, लेकिन ये एक सबक है तमाम राष्ट्रों के लिए, हमारे देश के लिए भी, कि आप लोगों की भावनाओं को दबाएं नहीं। जैसे किसान संघर्ष कर रहा है उनको दबाएं नहीं, पहलवान संघर्ष कर रहे हैं उनको दबाएं नहीं, छात्र संगठन कर रहे हैं उनको दबाएं नहीं, ऐसे ही वर्किंग क्लास अगर स्ट्रगल कर रहा है तो उसको दबाएं नहीं तो अगर आप ज़्यादा दबाएंगे तो ऐसी भावनाएं, जन भावनाएं प्रबल होंगी और फिर वो राष्ट्र के खिलाफ करेंगे। আমরা LICর কর্মচারী, LICর বিভিন্ন বিষয় আছে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম আক্রমণ এসছে, যেমন ইন্স্যুরেন্সে বিদেশি বিনিয়োগ 100% করার চেষ্টা করা হচ্ছে। তার বাইরে হচ্ছে যে ভারতবর্ষে যে ইন্স্যুরেন্স মার্কেট আছে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে, যেগুলো আমরা মনে করি ভারতবর্ষের যারা সাধারণ মানুষ এবং যারা বিমাকারী তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বিদেশি কর্পোরেটদের পক্ষে যাচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে প্রোগ্রাম নিচ্ছি এবং আমাদের অন্যতম আলোচনার বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট, নিয়োগ। সরকারি ক্ষেত্রে LICতে রিক্রুটমেন্ট করার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি নেব। আর হচ্ছে আমরা দেশের ঐক্য সংহতির পক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নেব। পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যে সমস্ত ইস্যুগুলো আমাদের সামনে আসছে সেগুলোর বিরুদ্ধেও আমরা আন্দোলনের কর্মসূচি নিচ্ছি এবং নেব। নাম আর পরিচয়টা? আমার নাম সৈকত চৌধুরী, আমি DIA জলপাইগুড়ি জেনারেল সেক্রেটারি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের হাতে ধরা পড়ল 5 দুষ্কৃতী। শহরে অপরাধের ঘটনা রুখে দিল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরাধমূলক কাজ সংঘটিত করার আগে ওই 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃতদের নাম মোহাম্মদ সাদিক, সুবীর সরকার, পলাশ মণ্ডল, নিকি দাস এবং মোহাম্মদ রাহুল। ধৃতদের মধ্যে মোহাম্মদ সাদিকের বাড়ি কুলিপাড়া এলাকায়, সুবীর সরকারের বাড়ি ফুলেশ্বরীতে, পলাশ মণ্ডলের বাড়ি শান্তিনগর এলাকায়, নিকি দাসের বাড়ি কুমোরটুলি এলাকায়, মোহাম্মদ রাহুলের বাড়ি তিনবাত্তি মোড় এলাকায়। শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামের কাছে ফুলেশ্বরী মোড় রেলগেটের কাছে এই 5 দুষ্কৃতী অপরাধমূলক কাজ করার জন্যই সংগঠিত হয়েছিল বলেই জানিয়েছিল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতরা ফুলেশ্বরী মোড় এলাকায় ডাকাতির ছক করেছিল বলেই সন্দেহ শিলিগুড়ি থানার পুলিশের। এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত করছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে, ক্ষোভে ফুঁসছে ওদলাবাড়ি মানাবাড়ি সংলগ্ন গ্রামগুলি। দেখলে মনে হতে পারে কোনো নদীর পথ, কিন্তু আসলে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ যা ওদলাবাড়ির সাথে যুক্ত করেছে মানাবাড়ি, তুরিবাড়ি, পাথরঝোড়া সহ কালিম্পং জেলার একাধিক গ্রামকে। অথচ গত প্রায় 2 বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অথচ এই রাস্তার পাশেই রয়েছে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুল, যার ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দুর্ভোগের সীমা নেই। মানাবাড়ি চা বাগানের তৃণমূল শ্রমিক নেতা রমেশ কুর্মী, বাসিন্দা হেমন্ত ওরাও,
তনুঞ্জা মাঝি বলেন, প্রায় 4 মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ওদলাবাড়ি ডিপো পাড়া থেকে মানাবাড়ি চা বাগান পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তৈরি করেছে। অথচ তুরিবাড়ি পর্যন্ত যে প্রায় 2 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল, তা সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এতে কিছুটা অংশে উন্নয়ন হলেও সার্বিক দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। সবচেয়ে বিপদে রয়েছেন টোটো চালকেরা। তাদের একটাই বক্তব্য, এমন রাস্তায় কেউ টোটোতে উঠতেই চায় না। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, অনেক টোটো উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছি। স্থানীয়দের দাবি, দ্রুত পুরো রাস্তা নতুন করে নির্মাণ বা সংস্কার করতে হবে। স্থানীয় শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। বৃষ্টির জল নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হোক। প্রশাসনের কাছে প্রশ্ন, এক অংশ উন্নয়ন করে পুরো সমস্যার সমাধান হয় না। যদি কিছু কিলোমিটার দূরেই দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে সেই উন্নয়নের কতটা মূল্য আছে? রাস্তার অবস্থা একদম জঘন্য, মানে বলার মতন না। মানে টোটো যাইতে আসতে পাল্টি খাচ্ছে, জল জমে গেছে, সব প্রচন্ড জল, 1 হাঁটু অব্দি গাড্ডা হয়ে গেছে। কবে থেকে এটা? এটা মোটামুটি তাও 2-3 বছর হয়ে গেল। ঠিক করে না? সামনে তো ঠিক করছে, সামনে অর্ধেকটা করছে, অর্ধেকটা আরো বাকি রাখছে। তো অসুবিধা হচ্ছে না আপনাদের? এখন কি করবো, চলতে হচ্ছে। ডাম্পার চলে চলে রাস্তা নষ্ট করে দিচ্ছে সব। পেশেন্ট যাচ্ছে এই রাস্তা দিয়ে? পেশেন্ট যাইতে যেতে রাস্তা 12 বাজে যাচ্ছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি এটা সুরক্ষা হোক। এই রাস্তা তো আপনার এই যে কিছু মানে কাজ হয়েছে ওই যে ওখান পর্যন্ত, তারপরে এদিকে মানে কাজে হচ্ছে না। তো এখন সমস্যা হচ্ছে না? সমস্যা তো লোকের অনেক সমস্যা না। তো কি চাচ্ছেন আপনারা? আমরা মানে রাস্তাটা হোক। অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এমন যে গর্ত হয়ে গেছে না, মানে অনেক মানে ভালো গর্ত হয়ে আছে এখানে। টোটো পাল্টি খাচ্ছে, টোটো পাল্টি খাচ্ছে, গাড়ি সাইড হতে মুশকিল হয়ে যাচ্ছে, লোকজন আসা যাওয়া, স্টুডেন্ট, ওদেরও মুশকিল হচ্ছে। কবে থেকে খারাপ এটা? এটা আপনার হয়ে গেছে 2 বছর। 2 বছর থেকে খারাপ? হ্যাঁ, 2 বছর থেকে খারাপ। তো চা বাগানের লোকজন কি এদিক দিয়ে যাতায়াত করে? হ্যাঁ, চা বাগানের লোক এদিকে পাথরজোড়া হোক, বস্তি, তরিবাড়ি, বাঁশবাড়ি, গিরিগাঁও, আমাদের মানাড়ি বাগান, সবই রাস্তা হাঁটাচলা করে। স্টুডেंटদেরকে তো বেশি, আর টোটোদেরকেও অনেক মুশকিল হয়ে যাচ্ছে এখানে। रास्ता ये मानाबाड़ी का रास्ता जो अच्छा से बना रहा था, आधा हो गया, तो थोड़ा बाकी था। तो थोड़ा बनाने से क्या होता रहा, इतना तकलीफ हो रहा है अभी आदमी लोग चलने के लिए। एकदम कमर तो लोग गड्ढा हो गया है। जो डिलीवरी औरत सबको हॉस्पिटल लेके जाना, कोई इमरजेंसी पेशेंट को लेके जाना, बहुत दिक्कत हो रहा है। तो ये रास्ता थोड़ा कुछ और थोड़ा लंबा तान के बनाने से सबको सुविधा होता। बारिश हो रहा है, इसमें तो बारिश में तो और तकलीफ है। पूरा पानी पूरा जम गया, वो गड्ढा में गड्ढा भी दिखाई नहीं दे रहा। हम लोग का तो चलते चलते अभ्यास हो गया, जो यहाँ पे गड्ढा है बोल के वो पता चलता है। लेकिन जो नया आदमी कोई आता है उसका पता नहीं चलता, वो गिर जाता है कोई बाइक साइड से। एक्सीडेंट भी तो हो रहा है। कौन सा जगह है? ये मानाबाड़ी टी गार्डन है। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন, রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। ডেঙ্গু নিয়ে বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রাম সহ একটি র্যালি অনুষ্ঠিত হলো
বোয়ালমারী ডক্টর বি.আর. আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের উদ্যোগে এবং ভিআরপি সুপারভাইজার মঞ্জু আরা বেগমের তৎপরতায় ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি এলাকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি র্যালি সংগঠিত করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন ভিআইপি সুপারভাইজার মঞ্জু আরা বেগম সহ অন্যান্য ভিআরপি কর্মীরা। এখন আবহাওয়া সংবাদ। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 11.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শহরে টোটো নিয়ন্ত্রণ ও ফুটপাত দখল মুক্ত করার বিষয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। এদিকে সংকীর্ণ রাস্তা ও টোটোর বারবারন্তে নাজেহাল সাধারণ মানুষ। বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগে ওদলাবাড়ি মানাবাড়ি সংলগ্ন গ্রামগুলি, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।